আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ টাস্ক, আর সেটি হচ্ছে প্যাসেজ রাইটিং এর গুরুত্বপূর্ণ যে পার্ট আছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। অর্থাৎ পার্ট এ ইংরেজিতে যে অংশ আসবে এবং একের যে এ এবং বি অপশন থাকবে সেটির বাধ্যতামূলক লেখনীতে যা যা তোমাদের লিখতে হবে, কিভাবে লিখবে, কেমন ভাবে উত্তর অ্যান্সার প্যাসেজ থেকে খুঁজে বের করবে, সেটি অনেকেই যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে যে আমি প্যাসেজটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং ডিগ্রিতে আসার জন্য 99% কিন্তু গুরুত্বপূর্ণ আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট আছে। তোমরা অবশ্যই এই প্যাসেজটি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। আজকে আমরা 2017 সালের যে প্যাসেজটি এসেছিল, 2017 সালের এক্সামে এসেছিল এবং 29/11/2018 সালে পরীক্ষাটি হয়েছিল। সেই পরীক্ষাটির যে প্যাসেজটি এসেছিল সেটি ছিল কিন্তু গুড ম্যানার্স নিয়ে, অর্থাৎ গুড ম্যানার্স এর প্যাসেজটি আলোচনা করব আমরা, এবং এটা থেকে আমরা কিন্তু এর যে এ এবং বি পার্টসের উত্তর আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব প্যাসেজ থেকে। ওকে, তো আমি প্রথমে তোমাদেরকে একটি বিষয় যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে, তোমরা যখন প্যাসেজটি পড়বে তখন প্যাসেজটি যদি এরকম এক এক লাইন করে খাতায় পড়ে লিখে নাও তাহলে প্যাসেজটি কিন্তু খুব ভালো মতন তোমাদেরকে বুঝতে সাহায্য করবে এবং তোমাদের মাথায় কিন্তু সেট আপ হয়ে যাবে প্যাসেজের অংশগুলো। দেখো, আমি এখানে যখন ক্লাস করাচ্ছি তখন তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আরো একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে কোনো কিছু মুখস্থ করার থেকে যদি একবার লিখে নিয়ে সেটা পড়ো তাহলে সেটা মুখস্থ করার থেকে অনেকবারই মনে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা আমার থেকে অনেক ভালো যারা যারা টিচার আছে তারা কিন্তু সবসময় এই একই কথাটি বলে থাকেন। তো আজকে আমি তোমাদেরকে যে প্যাসেজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুড ম্যানার্স। চলো, গুড ম্যানার্স আমি দেখো খাতায় লিখেছি, এক এক লাইন করে গুড ম্যানার্স খাতায় লিখেছি এবং সেটার বাংলা অর্থ করার চেষ্টা করেছি। আমি কি কি অর্থ করেছি সেটা তোমাদেরকে দেখাবো। গুড ম্যানার্স ফর্ম an important part of our education. সদাচরণ আমাদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। গুড ম্যানার্স ফর্ম an important part of our education. সদাচরণ বা ভালো ব্যবহার আমাদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে প্রথম লাইন যেটার আমি বাংলা করছি। এবার দেখো দ্বিতীয় লাইনকে কি বলছে, ম্যানস এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট ইফ হি ডাজ নট লার্ন গুড ম্যানার্স। মানুষ যদি সদাচার না শিখে তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। Man's education remains incomplete if he does not learn good manners. মানুষ যদি সদাচার না শিখে তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। In our behavior with others, we must show proper respect to them. In our behavior with others, অন্যদের প্রতি আমাদের ব্যবহারে we must show proper respect to them. তাদের প্রতি আমাদের যথার্থ সম্মান দেখানো কর্তব্য। We should have a sense of property in our conduct with others. We should have a sense of property in our conduct with others. অন্যদের প্রতি আচরণে আমাদের একটি সৌজন্যবোধ থাকা উচিত। কন্ডাক্ট, সৌজন্যবোধ। We should show respect to our superiors and civility to our inferiors and equals. We should show respect to our superiors and civility to our inferiors and equals. আমাদের উচিত বড়দের প্রতি সম্মান দেখানো এবং ছোটদের ও সমকক্ষদের প্রতি শিষ্টতা দেখানো।
A sense of propriety is necessary for a cultured and disciplined society. এটি পরিশীলিত ও শৃঙ্খলিত সমাজের জন্য যথার্থ বোধের প্রয়োজন। এটি পরিশীলিত ও শৃঙ্খলিত সমাজের জন্য যথার্থ বোধের প্রয়োজন। Again, good manners cost us nothing. They are very often the result of good sense and good nature. আবার সদাচরণের জন্য আমাদের কোনো অর্থ ব্যয় করতে হয় না। প্রায়শই এটি উৎপন্ন হয় বিবেচনা ও উত্তম স্বভাব থেকে। There is no fixed standard of manners. There is no fixed standard of manners. আচরণের জন্য নির্ধারিত কোনো মানদণ্ড নেই। ফিক্সড স্ট্যান্ডার্ড, নির্ধারিত মানদণ্ড। Manners vary from one country to another. Manners vary from one country to another. দেশ থেকে দেশান্তরে এটি বিভিন্ন রকম হয়ে থাকে। What is regarded as good manners in our country may not be so in other countries. আমাদের দেশে যা সদাচার বলে গণ্য করা হয় অন্যান্য দেশে তা নাও হতে পারে। To shake one by the hand in common in Western countries, but it is not so in the East. To shake one by the hand is common in Western countries, but it is not so in the East. পাশ্চাত্য দেশে করমর্দন একটি সাধারণ ব্যাপার, কিন্তু প্রাচ্য দেশে এটি তেমন নয়। Similarly, smoking before superiors is frowned upon our country, but it is not so in the West. Similarly, smoking before superiors is frowned upon our country, but it is not so in the West. সেরূপ মুরব্বীদের সামনে ধূমপান করাকে আমাদের দেশে ভালো দৃষ্টিতে দেখা হয় না, কিন্তু পাশ্চাত্য দেশে এটি এরকম নয়। Manners should be learned in childhood because childhood is the best time when good manners can be best imbibed. Manners should be learned in childhood because childhood is the best time when good manners can be best imbibed. আচার-আচরণ শৈশবকালে শিখতে হয়, কারণ শৈশবকালই সদাচার শেখার সর্বোৎকৃষ্ট সময়, যখন তারা এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে। Though good breeding helps men acquire good manners, the influence of parents and superiors is the most decisive in this respect. Though good breeding helps man acquire good manners, the influence of parents and superiors is the most decisive in this respect. ভালো লালন পালন মানুষকে ভালো আচরণ অর্জনে সাহায্য করে বটে, কিন্তু এক্ষেত্রে পিতামাতা ও ঊর্ধ্বতনদের প্রভাব সবচেয়ে নির্ধারক। The importance of good manners in life is great indeed. The importance of good manners in life is great indeed. জীবনে ভদ্র আচরণের গুরুত্ব সত্যি অত্যন্ত বেশি। Good manners win love and respect for a man and help him in life. ভদ্র আচরণ একজন মানুষের জন্য ভালোবাসা ও সম্মান অর্জন করে দেয় এবং জীবনে তাকে সাহায্য করে। Everyone likes a man of good manners and is glad to help him. একজন মানুষ যার ভালো আচরণ আছে তাকে সবাই ভালোবাসে এবং তাকে সাহায্য করতে পারলে খুশি হয়। Really, a man of good manners is a gentleman in the true sense of the term. একজন মার্জিত ব্যক্তিত্বের অধিকারী মানুষ প্রকৃতই ভদ্রলোক। আমি যে প্যাসেজটি এতক্ষণ পড়ে শোনালাম সেই প্যাসেজটির বাংলা মিনিং আমি পড়ে শুনিয়েছি এবং আশা করি বাংলা মিনিংগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি।
এখন আমি তোমাদের দেখাবো 1 নম্বরে যে এর কোশ্চেন আছে সেগুলো আমরা প্যাসেজ থেকে কিভাবে প্রশ্নের সাথে মিল করে খুঁজে বের করতে পারবো। আমি এখন তোমাদেরকে 1 নম্বরের এর যে 1 রোমান সংখ্যায় প্রশ্নটি আছে সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাই এবং তার উত্তর একে একে চেষ্টা করি খুঁজে বের করার জন্য। তো আমার সাথে সবাই দেখার চেষ্টা করো বইটি নিয়ে। প্রথম প্রশ্ন যখন আমি পড়ি মনোযোগ দিয়ে শোনো। হোয়াট ইজ নেসেসারি ফর এ কালচার্ড অ্যান্ড ডিসিপ্লিনড সোসাইটি? হোয়াট ইজ নেসেসারি ফর এ কালচার্ড অ্যান্ড ডিসিপ্লিনড সোসাইটি এর মানে কি? হোয়াট ইজ নেসেসারি কি কি প্রয়োজন? ফর এ কালচার্ড অ্যান্ড ডিসিপ্লিন সোসাইটি একটি সুশিক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ সমাজের জন্য কি কি প্রয়োজন? একটি শৃঙ্খলাপূর্ণ ও সুশিক্ষিত সমাজের জন্য কি কি প্রয়োজন? তো আমি যদি এখানে তোমাদেরকে উত্তরটি এভাবে বলার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে এবার প্যাসেজের দিকে তাকাই যে প্যাসেজে এর উত্তর আমরা কিভাবে খুঁজে বের করব। আমরা দেখব যে এখানে হোয়াট ইজ নেসেসারি ফর এ কালচার্ড অ্যান্ড ডিসিপ্লিন সোসাইটি এই লাইনটা কোথাও আছে প্যাসেজের ভিতর কিনা। এই প্যাসেজের ভিতর এই কথাটুকু কখনো আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। কথাটুকু কি? নেসেসারি ফর এ কালচার অ্যান্ড ডিসিপ্লিন সোসাইটি, অর্থাৎ একটি সুশিক্ষিত শৃঙ্খলাপূর্ণ সমাজের জন্য এরকম কোনো কথাটি আছে কিনা দেখি। আমি এখানে দেখো এইখানে 1 নাম্বার দেওয়া আছে অনেক ছোট করে, আমি এখানে খুঁজে বের করেছি অলরেডি। A sense of property is necessary for a cultured and disciplined society. এখানে এই কথাটির সাথে এই কথাটি একদম মিলে যায়। সেটি কি? A sense of property is necessary. A sense of property is necessary for a cultured and disciplined society. অর্থাৎ সেন্স মানে যথার্থ বোধ, যার যথার্থ বোধ আছে সেটি দিয়েই কিন্তু একটি শিক্ষিত এবং সুশৃঙ্খল সমাজ গঠন করা সম্ভব। তাই এখানে যে এসেন্স অফ প্রপার্টি ইজ নেসেসারি ফর এ কালচার অ্যান্ড ডিসিপ্লিন সোসাইটি এটাই হবে 1 নম্বরের উত্তর। তো এই 1 নম্বরের উত্তর খুঁজে পাওয়া গেল। এবার দেখো 2 নম্বরের উত্তর পাওয়া যায় কিনা। Which is the best period of our life to acquire good manners? Which is the best period of our life to acquire good manners? যার অর্থ হবে আমাদের জীবনের কোন সময়টা ভালো আচরণ অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত। Which মানে কোন, is the best period, period মানে সময়, এমন বোঝাচ্ছে অর্থাৎ আমাদের জীবনের কোন সময়টা of our life আমাদের জীবনের টু অ্যাকোয়ার উপযুক্ত গুড ম্যানার্স আমাদের জীবনের কোন সময়টা ভালো আচরণের জন্য সবচেয়ে উপযুক্ত। অ্যাকোয়ার মানে সবচেয়ে উপযুক্ত। তাহলে এটা হবে, আমরা যদি এখানে অর্থ পড়ার সময় পেয়েছিলাম যে শৈশবকালে ভদ্র আচরণ শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এক কথায় উত্তর দেয়া যাচ্ছে যে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ টু অ্যাকোয়ার গুড ম্যানার্স। এখানে জাস্ট দিতে হবে চাইল্ডহুড, হুইসের জায়গায় দিতে হবে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ টু অ্যাকোয়ার গুড ম্যানার্স। জাস্ট অর্থ মিনিং আমরা ইংরেজি যে মিনিংটা করে বোঝার চেষ্টা করছি যে এর উত্তরটা কি হবে, এবং এই উত্তরটা আমরা প্যাসেজ থেকে নিয়েই করার চেষ্টা করব। অর্থাৎ প্যাসেজে আমাদের বলেছিল যে শৈশবকালে আমাদের ভালো আচরণ শেখার সব থেকে ভালো সময়, এজন্য এখানে আমরা চাইল্ডহুড দিয়েছি। এবার যদি 3 নম্বরে আসি, why is there no fixed standard of manners? Why is there no fixed standard of manners? ভদ্রতার কোনো নির্দিষ্ট মানদণ্ড কেন নেই? তাই বলছে নির্দিষ্ট ফিক্সড স্ট্যান্ডার্ড মানে বলছিলাম নির্দিষ্ট মানদণ্ড, অফ ম্যানার্স হয় মানে কেন, ইজ দেয়ার নো ফিক্সড কেন নেই,
ফিক্সড স্ট্যান্ডার্ড নির্দিষ্ট মানদণ্ড অফ ম্যানার্স ভদ্রতার কোনো নির্দিষ্ট মানদণ্ড কেন নেই? কারণ ম্যানার্সের অনেক রকম ধরন থাকে। আমরা প্যাসেজে পড়ছি ম্যানার্স ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ ম্যানার্সের অনেক রকম ফর্ম থাকে, যার জন্য আমাদের কোনো নির্দিষ্ট মানদণ্ড আমরা ধরতে পারবো না। এক এক দেশের এক এক রকম মানদণ্ড আছে। তো আমাদের উত্তর লেখার সময় লিখতে হবে দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স বিকজ, এখানে কারণটা দেখাতে হবে এবং এবার প্যাসেজ থেকে আমাদের খুঁজে বের করতে হবে এখানে উত্তরটা কি ছিল। এক্স্যাক্টলি উত্তর এই দেখো, আমি এখানে মাঝ বরাবর এখানে 3 নাম্বার দিয়েছি। এখানে উত্তরটা তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো অনেকে, কি দিয়েছি সেটা হচ্ছে ম্যানার্স ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। তো উত্তর লেখার সময় সুন্দর করে লিখতে হবে কি প্রশ্ন অনুযায়ী দেয়ার এখানে উত্তর লেখার সময় এখান থেকে লিখতে হবে দেয়ার ইজ নো ফিক্সড স্ট্যান্ডার্ড অফ ম্যানার্স বিকজ ম্যানার্স, এবার এখান থেকে লিখতে হবে ম্যানার্স ভ্যারি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। ঠিক আছে, এক এক দেশের এক এক রকম ম্যানার আছে, সেটাই বোঝাচ্ছে। এবার 3 নাম্বারও পাওয়া গেল। এবার 4 নাম্বার যদি পাই, কিভাবে খুঁজবো? হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দি অ্যাবভ প্যাসেজ, অর্থাৎ এখানে প্যাসেজের মূল অনুচ্ছেদের মূল যে বক্তব্য সেটা কি, সেটা তোমার কাছে প্রশ্ন রাখা হয়েছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দি অ্যাবভ প্যাসেজ। এটা শুরুতেই ছিল, এই যে আমি এখানে 4 নাম্বার দিয়ে এখানে খুঁজে বের করে রেখেছি। সেটি কি? The main idea of the above passage is that এখানে আমরা যদি একটু এক্স্যাক্টলি ফর্মে বলার চেষ্টা করি তো ইজ দ্যাট দ্য কাল্টিভেশন লিখবো, যে অনেক ধরনের মধ্যে কাল্টিভেশন মানে ভিন্ন ধরনের, অফ গুড ম্যানার্স অর্থাৎ সব রকম যে প্রবৃত্তি আছে বা প্রকৃতি আছে, এটাকে আমরা কাল্টিভেশন ভাবে শব্দটা অ্যাড করে আমরা বলবো দ্য মেইন আইডিয়া অফ দি অ্যাবভ প্যাসেজ ইজ দ্যাট দি কাল্টিভেশন অফ এ গুড ম্যানার্স is a part of our education। এখানে এই যে আমি এখানে ছোট ছোট করে লিখে নিয়েছি যে প্রথমের প্রশ্ন থেকে আমি আগে মেইন কথাটা লিখবো, the main idea of the above passage is that, এই যে অক্সিলারি ভার্ব এখানে ছিল, আমি এখানে নিয়ে আসছি is that the cultivation of good manners is a part of our education। ওকে, 4 নাম্বারও খুঁজে পাওয়া গেল। এবার আমাদের বলেছে বি নাম্বারে, অর্থাৎ একের যে এ নাম্বার আমরা কমপ্লিট করে পেয়েছি। এইভাবে আমাদের যদি প্যাসেজ থেকে আমরা উত্তরটি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করি তো অবশ্যই পরীক্ষার হলে কিন্তু আমরা অনেকেই পেয়ে যাব। তাছাড়াও এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা পরীক্ষায় আসতে পারে, তো এই জন্য আমি এই প্যাসেজটা নির্বাচিত করেছি এবং এটি থেকে আমি একেবারে দেখিয়ে দিয়েছি যে কোন প্রশ্নের উত্তরটির কিভাবে প্যাসেজ থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, কিছু কিছু কথা তো টেন্স অনুযায়ী ঠিক রাখতে হয়, সেটাও আমি এখানে বলে দিয়েছি। এরপরে যে 1 নাম্বার অপশনের যে পার্ট বি আছে, সেটা পার্ট বি বলতে একের অপশনের যে বি অপশনটি আছে সেটি, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক your own sentences with the base word in English, অর্থাৎ ওয়ার্ডের মানে আবার ইংলিশেই করতে হবে, বাংলায় নয়। এটা ইংলিশেই এই মানে সিনোনিম অর্থ প্রকাশ করতে হবে, একই অর্থ, অর্থাৎ সহজভাবে যেটা আছে সেটার আমাদের প্রকাশ করতে বলছে যে ইংরেজিতে এটার অর্থ এটা কি। যেমন অনেক সময় বাংলা শব্দ অর্থ অনেক কঠিন কঠিন দেওয়া থাকে, সেগুলো সহজ অর্থগুলো আমাদের বলে যে এটার মানে কি। সেভাবে ইংরেজিতেও আসছে যে শব্দ অর্থ বা টিকা, যে ডিসিপ্লিন মানে কি, নেচার মানে কি, কন্ডাক্ট মানে কি, সিভিলিটি মানে কি, রিগার্ড মানে কি, এডুকেশন মানে কি। তো আমি তোমাদেরকে এটা আমি করে দেখাচ্ছি যে ডিসিপ্লিন মানে কি, এক এক করে মানে এবং এক একটা শব্দ দিয়ে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি।
প্রথমে আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন বানানটা একটু সংশোধন করবে। ডিসিপ্লিন আমরা একই সঙ্গে বানান এবং 1 নম্বরের বি অপশনের প্রথমটি আছে ডিসিপ্লিন, DISCI, ডিসি পি, ডিসিপ্লিন LINE, ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা। ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা, যেটির একই অর্থ ইংরেজিতে হবে অর্ডারলিনেস, ORDER, অর্ডার। LINESS, অর্ডারলিনেস। এটার মানেও কিন্তু শৃঙ্খলা, অর্ডারলিনেস। এবার বলেছে এখানে যে ওন সেন্টেন্স, অর্থাৎ একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। এইটা দিয়ে ডিসিপ্লিন দিয়ে, ওন সেন্টেন্স মানে এই ডিসিপ্লিন দিয়ে একটা করে বাক্য রচনা করার কথা বলেছে, একটি সেন্টেন্স তৈরি করার কথা বলেছে। তো আমরা যদি এমন বলি, ট্রাই টু লার্ন টু ডিসিপ্লিন, ট্রাই টু লার্ন টু ডিসিপ্লিন, ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করো। ওকে, তো আমরা এটা লিখি ট্রাই, TRY, ট্রাই টু লার্ন, LEARN, লার্ন টু ডিসিপ্লিন, ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করো। এবার পরবর্তীতে আছে নেচার, NATURE, নেচার। নেচার অর্থ প্রকৃতি বা স্বভাব, প্রকৃতি বা স্বভাব। আমাদের প্যাসেজ অনুযায়ী এখানে নেচার কথাটি কিন্তু প্রকৃতির সাথে যায় না, এখানে গুড ম্যানার্স অর্থাৎ স্বভাবের সঙ্গে যায়। এটি স্বভাব অর্থে বসাতে হবে এবং এটার একই অর্থ আমাদের এখানে লিখতে হবে। সেটি কি? বিহেভিয়ার মানে কিন্তু স্বভাব বা স্বভাবের প্রকৃতি এরকম বোঝায়। তো আমরা এখানে বিহেভিয়ার লিখতে পারি, বিহেভিয়ার, HAVIOUR, বিহেভিয়ার। এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের একটি সেন্টেন্স খুঁজে বের করতে হবে। সে একজন ভালো স্বভাবের মানুষ। তো এটার ইংরেজি হবে হি ইজ এ ম্যান of good nature, of good natures. এবার 3 নম্বরে আমরা দেখেছিলাম কন্ডাক্ট। কন্ডাক্ট কথাটি দেখছিলাম, CONDUCT, কন্ডাক্ট, এটাই ছিল কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আচরণ। কন্ডাক্ট মানে আচরণ। অ্যাটিটিউড মানেও আচরণ, ATTI, অ্যাটিটিউড, TUDE, চুড, অ্যাটিটিউড। তো এটা দিয়ে একটি বাক্য রচনা তৈরি করা যায়। তার আচরণ অভাবনীয় যদি আমরা বলার চেষ্টা করি, তো এটা লিখতে পারি his conduct is unworthy of praise, এটা লিখতে পারি unworthy of praise, PRAISE, praise. His conduct is unworthy of praise.
এবার আমাদের 4 নম্বরের যে শব্দার্থ ছিল সেটা হচ্ছে সিভিলিটি। সিভিলিটি অর্থ হচ্ছে সভ্যতা বা ভদ্রতা। এখানে আমরা ভদ্রতা কথাটি এর প্যাসেজের সঙ্গে যাই। তো সিভিলিটি, LITY, সিভিলিটি, এই শব্দার্থগুলো কিন্তু জানা খুবই প্রয়োজন। শব্দার্থগুলো আমাদের জানা অবশ্যই ভালো একটি ব্যাপার। আমাদের শব্দ ভান্ডারগুলো কিন্তু সমৃদ্ধ হবে, ইংরেজি শব্দ ভান্ডার। তো সবাইকে অনুরোধ করা যাচ্ছে যারা প্যাসেজ পড়বেন সাথে সাথে কিন্তু শব্দার্থগুলো জেনে নেবেন। তো সিভিলিটি অর্থ ভদ্রতা। তো আমরা ভদ্রতার ইংরেজি আরেকটি সহজ মিনিং আমরা বলি পলিটনেস, NESS, পলিটনেস, POLITE, NESS, politeness, politeness. তো আমরা এটা বলতে পারি he greeted us with civility, he greeted us with civility, he GREATED, greeted us with civility, CIVILITY, civility. এবার পরেরটা ছিল হচ্ছে রিগার্ড, REGARD, রিগার্ড। রিগার্ড অর্থ হচ্ছে সম্মান বা গুরুত্ব। এখানে আমরা রিগার্ড মানে হচ্ছে সম্মান অথবা গুরুত্ব। আমরা প্যাসেজের কথা অনুযায়ী এখানে সম্মানটাই বলবো। রিগার্ড অর্থ হচ্ছে সম্মান, সম্মান। তো এটার ইংরেজি একটা কমন শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কনসিডার। কনসিডার মানে কিন্তু গুরুত্ব অথবা সম্মান দুটোই বোঝায়। কনসিডার, এই শব্দগুলো দয়া করে লিখে নাও, তাহলে তোমাদের সবার জন্য ভালো হবে। হিজ Pelagius regarded him REGARD, regard him as a joker, JOKER, joker. এরপরে শব্দটি আছে এডুকেশন, এডুকেশন। আমার বানানটা খালি কাটাকাটি হয়, একটু সাবধানে লেখার চেষ্টা করি, তাও হয়ে যায়। তারপরও কিছু করার নাই, সবাই একটু দেখে বুঝে নিও, আমি যেহেতু মুখে বলতেছি। এডুকেশন, এডুকেশনের অর্থ শিক্ষা, এটা সবাই জানো। এবং এটার আরেকটি কমন শব্দ হচ্ছে লার্নিং, মানে শিক্ষা। LEAR, লার, NING, লার্নিং। লার্নিং মানে শিক্ষা, এটা বড় হাতের দি। তো এডুকেশন দিয়ে একটি শব্দার্থ তৈরি করো, সেন্টেন্স তৈরি করো। এডুকেশন মেক্স ম্যান, MAKES, মেক্স ম্যান বা আস, যে কোনোটা দিলে হচ্ছে, আস ওয়াইজ, জ্ঞানী। তো এই হলো আমাদের সহজ এবং সরল অর্থ সহ সিনোনিম বলা যায় এটাকে, সিনোনিম। এবং একটা করে কিন্তু সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি অর্থ সমেত। তো তোমরা এভাবে এই প্যাসেজটা কমপ্লিট করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।